আমি প্রীতম। আমার পাশে বসা যে মেয়েটি, ও আমার ছোট বোন প্রিয়া। আর সামনে যে লোকটা গাড়ি চালাচ্ছে, সে আমার বাবা নীলকান্ত। আর তার পাশে আমার মা লক্ষ্মী রানী। আমার বাবা নীলকান্ত একজন সরকারি চাকুরিজীবী। আজকে তার ট্রান্সফার হয়েছে, তাই আমরা সবাই মিলে অচিন্তপুর গ্রামে যাচ্ছি। কিছু সময়ের মধ্যে গাড়িটি এসে একটা বিশাল বড় বাংলোর সামনে থামে। বাংলোর মালিক নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার আমার বাবার ছোটবেলার বন্ধু। আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব এই বাড়িতেই করা হয়েছে। আমরা গাড়ি থেকে নামতেই নিধিরাম সর্দার আমাদের সামনে এসে দাঁড়ায়। কেমন আছিস? তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমরা সবাই ভালো আছি, আর পথে আসতে আমাদের একদম কোনো সমস্যা হয়নি। বেশ বেশ, তোরা ভেতরে আয়। রামু এসে গাড়ি থেকে সব ব্যাগ ভেতরে নিয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করি। বিশাল বড় বাড়ি। বাড়ির নিচতলায় আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি 3টে বড় রুম। প্রথম রুমে মা বাবা, তারপরে রুমে প্রিয়া, এবং 3 নম্বর রুমে আমি থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। বেশ বেশ, তোরা বিশ্রাম কর। আমি একটু পরে তোদের খাবার দাবারের ব্যবস্থা করছি। আচ্ছা শোন না, আমি আর প্রীতম ওই বাইরে থেকে খেয়ে নেব। আমি আমার ছেলেকে সাথে করে একটু স্কুল থেকে ঘুরে আসি, কেমন? আজকে তো শুক্রবার, স্কুল তো বন্ধ। তা আজ স্কুলে যে করবিটা কি? স্কুলের দপ্তরের সাথে আমার কথা হয়েছে, আজকে গিয়ে স্কুলটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা বেশ বেশ, তবে তাই যা। আমি বৌদি আর প্রিয়ার খাবারের বন্দোবস্ত করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই তো আছিস। এরপর আমি বাবার সাথে গাড়িতে উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা স্কুলে গিয়ে পুরো স্কুলটাকে ঘুরে ঘুরে দেখি। স্কুল থেকে ফেরবার পথে আমি জিদ করে বসি যে পুরো গ্রামটা ঘুরে দেখব। বাবা ছিলেন খুবই কঠোর একজন মানুষ, কিন্তু আমার জেদের কাছে বাবার রাগ তুচ্ছ হয়ে গেল। বাবা আমাকে পুরো গ্রামটা ঘুরে দেখালেন। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমাদের গাড়ি তখন 50 কি 60 কিমি/আওয়ার স্পিডে চলছে। ফাঁকা মাঠ আর পাশ দিয়ে একটা রাস্তা। আমি বাবাকে গাড়ি থামাতে বলি। বাবা বাবা, গাড়ি থামাও, গাড়ি থামাও। বাবা, আমার খুব জোরে 1 নম্বর পেয়েছে। উফ বাবা। বাবা গাড়ি থামায়। আমি গাড়ি থেকে নেমে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে দাঁড়াই। চারপাশ খুব অন্ধকার, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ আমি তাকিয়ে দেখি আমার সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। আমি আস্তে আস্তে মেয়েটার কাছে যাই। এই যে শুনছেন, কে আপনি? আর এইখানে এভাবে বসে আছেন কেন? হঠাৎ মেয়েটি আমার দিকে তাকায়। কি মায়াবী তার চাহনি! এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। হঠাৎ মেয়েটির চেহারা বিভৎস হয়ে যায়। তার চোখ মুখ দিয়ে রক্ত পড়ছে। কি রে বাবা, তোর কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলি কেন? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। দ্রুত রেডি হয়ে নে, আমরা একটু পরেই বাসা খালি করে অচিন্তপুর গ্রামে যাব।
মা এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর আমি গভীর চিন্তায় পড়ে যাই। আমি কেন দেখলাম এই স্বপ্ন? কি হতে চলেছে আমার সাথে? তবে কি আমি স্বপ্নে যা যা দেখলাম এইসবই ঘটবে আমার সাথে? আমরা সবাই গুছিয়ে নিয়ে বাইরে এসে দেখি আমাদের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা সবাই সেই গাড়িতে উঠে বসি। আমি, মা আর বোন গাড়ির পেছনের সিটে বসি, আর বাবা ড্রাইভারের পাশের সিটে বসে। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। এরপর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। সন্ধ্যার কিছু আগের মুহূর্তে আমাদের গাড়িটা একটা বড় বাংলোর সামনে থামে। আরে হ্যাঁ, এসে গেছি তো। নামো নামো, সবাই গাড়ি থেকে নামো। আজ থেকে এটাই আমাদের বাড়ি। আমরা আজ থেকে এখানেই থাকবো। তোমরা সবাই ভেতরে প্রবেশ করো। এরপরে আমরা সবাই ভেতরে প্রবেশ করি। বাড়িটার বিশাল বড় হল ঘরের দেওয়ালের সাথে একটা বিশাল বড় কাপড় ঝুলছে। আমার ভেতরে একটা কৌতূহল জাগায়। আমি আস্তে আস্তে কাপড়টার দিকে এগোতে থাকলাম। পেছন থেকে হঠাৎ আমার বাবা আমাকে ডাক দিলেন। এই যে প্রীতম, বাবা, ওই দিকে কোথায় যাচ্ছিস তুই? চল চল, রুমে চল। আর কালকে সকাল হওয়া অবধি বাড়ির কোনো জিনিসে হাত দিবি না, কেমন? আমি বাবার কথা শুনে বেশ বিচলিত হয়েছিলাম। বাবা কেন বলছে এমন করে? কেনই বা সকাল হবার আগে বাড়ির কোনো জিনিসে হাত লাগাতে নিষেধ করছে আমাকে? আমি বাবাকে প্রশ্ন করতে চাইলাম, কিন্তু কি যেন একটা ভেবে আর প্রশ্নটা করা হলো না। আমি রুমে গিয়ে বিছানাতে শুয়ে পড়লাম। কি যেন একটা হয়েছে। আমি ঘুমানোর অনেক চেষ্টা করবার পরেও কিছুতেই ঘুম আসছে না আমার। হঠাৎ কে যেন আমাকে ডাক দিলেন। প্রীতম, প্রীতম, কি হয়েছে? ঘুম আসছে না তোমার? কে? কে ওখানে? আমি আশেপাশে পাগলের মতো তাকে খুঁজতে থাকলাম। কিন্তু কে আমাকে খুঁজলো? আমি কাকেই বা খুঁজছি? অনেক সময় খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে আমি আবার বিছানায় এসে শুয়ে পড়ি। কখন যে আমার চোখটা লেগে গেছে আমি বুঝতেও পারিনি। আমি ঘুম থেকে উঠে দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 1টা বেজে গেছে। আর আমার পাশে ছোট টেবিলের ওপরে নাস্তার থালা রাখা। নাস্তাটা কেউ খেয়ে এই অবস্থায় রেখে দিয়েছে। জুসের গ্লাসটাতে সামান্য পরিমাণ জুস বেঁচে আছে। কলার খোসা, ফলমূলের বীজ আর আধা খাওয়া বিস্কিট। কে খেয়েছে এই নাস্তা? আমি আর কিছুই ভাবতে পারছি না, যেন আমার মাথাটা ফেটে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে হল ঘরে চলে আসি। সেখানে গিয়ে দেখি সবাই দুপুরের খাবার খাচ্ছে। মা, আমাকে ডাকোনি কেন? আর তোমরা আমাকে রেখে খাবার খাচ্ছ? এমন তো আগে কখনো হয়নি। সবাই অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? তোমরা আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? এ কি রে বাবা, এটা কেমন মজা? আমি সকালে তোকে নাস্তার জন্য ডাকলাম, তুই তো বললি যে তোর শরীর খারাপ।
আমি নিজে হাতে তোকে নাস্তা খাওয়ালাম। আর সকালে তো তোর গায়ে প্রচন্ড জ্বর ছিল, জ্বর কমেছে তোর? মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি হচ্ছে আমার সাথে এইসব? মাকে কি আমি সব কথা খুলে বলবো? না, মাকে বললে মা ভাববে আমি মজা করছি। আর ভাববে নাই বা কেন? আমি তো এর আগে অনেকবার এমন মজা করেছি মায়ের সাথে। ছোটবেলায় বাঘ আর রাখালের গল্প শুনেছিলাম, আজকে সেটা যেন সত্যি হতে চলেছে আমার সাথে। মজা করা বাদ দিয়ে এইদিকে আয়, খেয়ে নে। না মা, আমার একদম ক্ষুধা নেই, আমি পরে খাবো। আমি স্নান করতে গেলাম, কেমন? আমি ঘরে গিয়ে স্নান সেরে টাওয়েল দিয়ে আমার মাথাটা মুছছিলাম। হঠাৎ আমার মনে হলো জানালা দিয়ে কেউ যেন আমাকে উঁকি দিয়ে দেখছে। আমি পেছন ঘুরতেই কে যেন জানালার কাছ থেকে সরে গেল। আরে, কে ছিল ওখানে? আমি জানালা দিয়ে বাইরে উঁকি দিলাম, আশেপাশে কেউ নেই। আমি আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম। কে কে ছিল ওখানে? কি হচ্ছে আমার সাথে এসব? এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। ভোর 6:30 সময় আমার মা আমাকে ডেকে তোলে। বাবা প্রীতম, প্রীতম, উঠে পড় বাবা। কে ওখানে? কি রে বাবা, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আমাকে দেখ, আমি তোর মা। আমি তাকিয়ে দেখি আমার মা আমার পাশে দাঁড়িয়ে আছে। চল বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করবি। আজ আমরা সবাই মিলে গ্রাম ঘুরে দেখব। পাশের গ্রামে তোর বাবার বন্ধু থাকে, তাদের বাড়িতে যাব। মায়ের কথা শুনে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। কি হতে যাচ্ছে আমার সাথে? তবে কি স্বপ্নটা সত্যি হতে চলেছে? আমি যেন বারবার আমার মনকে বোঝানোর চেষ্টা করছি, আরে না, এসব কিছুই হবে না। কিন্তু কিন্তু মন কিছুতেই মানছে না। কি রে, তুই অমন করে কি ভাবছিস বাবা? কই কি? কিছুই না মা, তুমি যাও, আমি আসছি। আমার মা সেখান থেকে চলে যায়। খাওয়া শেষ করে আমরা পরিবারের সবাই মিলে বাবার গাড়িতে উঠে চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা একটা গ্রামের ভেতরে চলে আসি। এই শোনো, গাড়িটা থামাও। আরে কেন, কি হয়েছেটা কি? গাড়ি থামাবো কেন? দেখি গ্রামের ভিতর গিয়ে যদি কোনো কাজের লোকের সন্ধান পাওয়া যায়। বেশ, চলো, আমিও তোমার সাথে যাই। না, তুমি প্রিয়ার সাথে বসো, আমি আর প্রীতম গিয়ে দেখে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? এরপর আমি আর মা গাড়ি থেকে নেমে একটা বাড়ির সামনে এসে দাঁড়াই। কেউ আছেন বাড়িতে? বাড়ি থেকে একটা বয়স্কা বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে। মহিলাটি আমার দিকে একটা রহস্যময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল কোনো একটা রহস্য লুকিয়ে আছে তার চোখে। বুড়িমা, আমরা গ্রামের শেষের ওই বাড়িটাতে থাকি। আমাদের একটা কাজের লোকের দরকার। মধ্যবয়সী একটা মহিলা হলে বড়ই ভালো হতো। চলে যা, চলে যা, চলে যা, দূরে দূরে পালিয়ে যা, না হলে কেউ বাঁচবি না।
তোরা কেউ বাঁচবি না, ছাড়বে না। ওই মায়াবিনী তোদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। বুড়িমা, আপনি কি বলছেন এসব? বৃদ্ধা এক রহস্যময় হাসি দিয়ে আমাদের মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। এখানকার মানুষরা খুব আজব। চল বাবা, এখানে থেকে আমাদের কোনো কাজ নেই, লাগবে না আমাদের কাজের লোক। মা, ওই বুড়িটা এই কথাগুলো আমার দিকে তাকিয়ে বলছিল। তবে কি আমার সাথে খারাপ কিছু হতে চলেছে? না বাবা, এমন কিছুই হবে না। গ্রামের মানুষেরা ভয় দেখিয়ে খুব মজা পায়। আমি আর মা গিয়ে গাড়িতে উঠি। বুড়ি জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে আর হাসিতে যেন কোনো এক রহস্য লুকিয়ে আছে। বাবা, বাবা গাড়ি ঘোরাও, আমি বাড়িতে যাব। আমার কোনো কিছু ভালো লাগছে না। সে কি বাবা, হঠাৎ তোর কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? তুমি গাড়ি ঘোরাবে নাকি আমি এই চলন্ত গাড়ি থেকে লাফ দেব? আরে সে কি কথা? আরে পাগল হয়ে গেছিস নাকি? ঠিক আছে বাবা, আমি গাড়ি ঘোরাচ্ছি। নিধিরামের বাড়িতে আর একদিন না হয় যাওয়া যাবে। নিধিরামের কথা বাবা আমাকে আগে কখনোই জানায়নি। কি অবাক করা ব্যাপার! আমি আমার স্বপ্নে বাবার বন্ধু নিধিরামের ব্যাপারে জেনেছি। বাবা গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে আসে। আমি সোজা আমার রুমে ঢুকে আমার ঘরের দরজা বন্ধ করে দিই। কখন যে আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি ঘড়িতে রাত 12টা বাজে। আমার কানে নুপুরের আওয়াজ ভেসে আসে। আমি আস্তে আস্তে উঠে হল ঘরে যাই। আমার চোখে পড়ে হল ঘরে টাঙানো সেই বড় কাপড়টার দিকে। আমি আস্তে আস্তে সেই কাপড়টার কাছে গিয়ে কাপড়টা এক টান দিয়ে মেঝেতে ফেলে দিতে যেন আমার চোখ কপালে উঠে যায়। পুরো দেওয়াল জুড়ে একটা মেয়ের ছবি। আর এই মেয়েটা আর কেউ না, আমার স্বপ্নে দেখা সেই মেয়েটা।